আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি তোমাদের জন্য নিয়মিত গুরু ক্লাবের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন। তোমরা জানো গুরু ক্লাব অনলাইন একটি প্ল্যাটফর্ম যেটি বিসিএস প্রিলিমিনারি সহ যে কোনো চাকরি প্রার্থীর জন্য প্রিলিমিনারি পরীক্ষার একটি দারুণ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে চাকরি প্রার্থীরা নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা গুরু ক্লাবের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছি, সেই ক্লাসগুলো আমরা শুরু করেছি বাংলা ব্যাকরণ থেকে। ইতিমধ্যেই আমরা বাংলা ব্যাকরণের ক্লাসগুলো সম্পন্ন করে এখন আমরা বাংলা সাহিত্য অংশে রয়েছি। তোমরা জানো গত ক্লাসটিতে আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগ সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ অন্যান্য চাকরির প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন আসতে দেখা যায়, আমরা সেই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে কথা বলেছি। ধারাবাহিকভাবে আমরা গুরু ক্লাবের যে অ্যাপটি ব্যবহার করি, সেই অ্যাপটি থেকে আজকের ক্লাস পর্যন্ত যদি আমরা যেতে চাই, আজকের ক্লাসের আলোচনার যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়গুলো যদি আমরা পড়তে চাই, তাহলে আমরা কিভাবে যাব সেই বিষয়টি তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা 4টি স্ক্রিন পাশাপাশি দেখতে পাচ্ছি। এখানে রয়েছে প্রথম যে স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি বাম পাশে, এই বাম পাশের স্ক্রিনটি হচ্ছে গুরু ক্লাব অ্যাপের প্রথম পেজ, হোম পেজ বা ইন্টারফেস। এই ইন্টারফেসে আসলে আমরা এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছি, এই জায়গাটি হচ্ছে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য পড়াশোনার আসল জায়গা। অর্থাৎ এটি হচ্ছে এমন একটি কোর্স, যেই কোর্সের নামকরণ করা হয়েছে বিসিএস প্রিলিমিনারি মাস্টারি। অর্থাৎ একজন শিক্ষার্থী বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেকে যখন প্রস্তুত করতে চাইবে, তখন তার উচিত হবে বাজারের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকাশনীর বই পুস্তক কিনে নেওয়া। সেই কাজটি আমরা এখানে সহজ করে দিয়েছি বিসিএস প্রিলিমিনারি মাস্টারি কোর্সে। আমরা সকল বিষয়গুলোর অর্থাৎ সিলেবাস ভুক্ত প্রত্যেকটি অংশের জন্য আমরা বিভিন্ন বই, বিভিন্ন উৎস থেকে আমরা যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ইভেন বিসিএস সহ যেসব প্রিভিয়াস কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনের জায়গাগুলো আমরা একজন শিক্ষার্থীর সহায়ক হবে এমন সকল বিষয়কে অন্তর্ভুক্ত করার জন্য এই কোর্সের মধ্যে আমরা সম্পূর্ণ সিলেবাসটিকে নিয়ে এসেছি। সম্পূর্ণ পড়ার অধ্যায়গুলো, পড়ার বিষয়গুলো আমরা এখানে যুক্ত করেছি। এখানে যে কোর্সটি আমরা দেখতে পাচ্ছি, এই কোর্সের এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্টার্ট নাও, এই জায়গাটিতে যখন আমরা ক্লিক করব, তখন আমরা এই কোর্সে যেতে পারবো। এই কোর্সে আমরা যখন প্রবেশ করব, তখন আমরা এই ডান পাশের যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, এই জায়গাটিতে আমরা চলে যাব। অর্থাৎ এখানে আমরা ধারাবাহিকভাবে 47টি কার্ড দেখতে পাবো, যে 47টি কার্ডে একজন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীর সম্পূর্ণ সিলেবাসটিকে আমরা এই 47টি কার্ডের মধ্যে নিয়ে এসেছি। তারই ধারাবাহিকতায় তোমরা আজ যে 8ম কার্ডটি দেখতে পাচ্ছ, এই 8ম কার্ডের যে বিষয়বস্তুগুলো, সেগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা ডান পাশের যে পৃষ্ঠাটি দেখতে পাচ্ছি, এই পৃষ্ঠাতে আমরা এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত
যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আজ আমরা অধ্যয়ন করব, আজ আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে রচনার শ্রেণী ও উপজীব্য। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে রচনার শ্রেণী ও উপজীব্য, এরপর রয়েছে গ্রন্থ ও চরিত্র, পংক্তি ও উদ্ধৃতি, কাব্যগ্রন্থ ও কবিতা, মহাকাব্য ও ছোট গল্প, রয়েছে উপন্যাস, নাটক, প্রবন্ধ, রম্যরচনা ও ভ্রমণ কাহিনী, আরো রয়েছে বাংলা গান ও ছড়া। বাংলা সাহিত্যের উপর একজন শিক্ষার্থীর যে বিষয়গুলো পড়তে হয় মূলত সেই বিষয়গুলোর আলোকেই আমাদের আজকের আলোচনাকে আমরা সাজিয়েছি। সেখানে আমরা যদি প্রথম এই রিডের জায়গাটিতে ক্লিক করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই রিডের জায়গাটিতে ক্লিক করলে আমরা এই পৃষ্ঠাটিতে আসতে পারবো। এই পৃষ্ঠাতে আসলে একজন শিক্ষার্থী দেখতে পাবে এটি হচ্ছে তার টপিক ডিটেলস, অর্থাৎ সে এই জায়গা থেকে একটি বই থেকে যেভাবে আমরা হেল্প নিতে পারি সেই বইয়ের বিকল্প হিসেবে আমরা এই জায়গাটি থেকে এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো অধ্যয়ন করার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। কি হচ্ছে গুরু ক্লাব অ্যাপ ব্যবহারের প্রাথমিক কাজ যেগুলো তোমরা প্রতিনিয়ত করো, তোমরা অনেকেই যুক্ত হয়েছে ইতিমধ্যেই। আমি তোমাদের কাছে একটু জানতে চাইবো যে গুরু ক্লাবের অ্যাপ ব্যবহারে তোমাদের কোনো সমস্যা রয়েছে কিনা, অথবা সমস্যা যদি না থাকে গুরু ক্লাব অ্যাপটি ব্যবহার করে তোমাদের অনুভূতি কেমন। তোমাদের ভালো লাগলে সেটাও তোমরা মন্তব্যে জানাবে, কোথাও কোনো সমস্যা অনুভব করলে সেটাও তোমরা মন্তব্যে জানাবে। আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি গুরু ক্লাবের অ্যাপ ব্যবহারে তোমাদের অনুভূতি কেমন। আমরা আমাদের যে আলোচনায় যেতে চাচ্ছি সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা এখন আবার চলে যাব। তোমরা জানো আমাদের আজকের আলোচনার যে প্রথম যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে রচনার শ্রেণী ও উপজীব্য। এই অংশটি আমরা এমনভাবে সাজিয়েছি যে বাংলা সাহিত্যে যেসব রচনা রয়েছে, বাংলা সাহিত্যের যেসব সাহিত্যকর্ম রয়েছে সেই সাহিত্যকর্মগুলোর শ্রেণী কি এবং কোন শ্রেণীর সাহিত্যকর্মের উপজীব্য কি, এই বিষয়গুলো আমাদের বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্ন আসতে দেখা যায়। এখানে নমুনা প্রশ্নও রয়েছে, তোমরা প্রশ্ন অপশনে গেলে নমুনা প্রশ্ন অপশন আগে দেখতে পাবে, তারপর টপিক ডিটেলস সবার উপরে ডান পাশে থাকে। এখানে আমরা প্রথমে আলোচনা করেছি কবিতা সম্পর্কে। তোমরা জানো কবিতা হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম রূপ বলতে পারি আমরা, যে চর্যাপদ যে সঙ্গীত থেকে শুরু হয়েছিল তারপর মধ্যযুগে এসে আমরা এই কবিতা বা কাব্যের প্রাধান্য লক্ষ্য করি। এই কবিতাকে প্রধানত আমরা দুটি রূপ দেখতে পাই, একটি হচ্ছে মহাকাব্য আর একটি হচ্ছে গীতি কবিতা। উপজীব্য হচ্ছে এই মহাকাব্যের যে বিষয়বস্তুগুলোর উপর মহাকাব্য রচিত হয়েছে, আমরা দেখেছি যুদ্ধ, নৈতিক দ্বন্দ্ব, ঐতিহাসিক ঘটনা, এই বিষয়গুলোর উপর আমরা বিভিন্ন সময় মহাকাব্য রচিত হতে দেখেছি। যেমন তোমরা জানো বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য, যেখানে রামায়ণ থেকে নেওয়া রাম রাবণের যুদ্ধ সম্পর্কে এই মহাকাব্যটি রচিত হয়েছে। এরপর আমরা গীতি কবিতা দেখি। গীতি কবিতায় কবির অনুভূতি, প্রেম, দর্শন, দার্শনিক চিন্তা, প্রকৃতি, এইসব বিষয়গুলোকে উপজীব্য করে গীতি কবিতা লেখা হয়। আমরা গীতি কবিতার উদাহরণ হিসেবে চিন্তা করি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা। দেশের প্রতি ভালোবাসা ছিল এই জাতীয় সঙ্গীতের উপজীব্য। এরপর আমরা আলোচনা করেছি নাটক সম্পর্কে। নাটকের বিভিন্ন প্রকার রয়েছে, আমরা প্রধানত তিন প্রকারের বা তিন ধরনের নাটক আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে ট্র্যাজেডি অর্থাৎ বিয়োগান্ত নাটক, আরেকটি হচ্ছে কমেডি মিলনান্ত নাটক, আরেকটি হচ্ছে প্রহসন ব্যঙ্গাত্মক নাটক। এই ট্র্যাজেডিতে আমরা লক্ষ্য করি মানব জীবনের দুঃখ, করুণ পরিণতি, এই বিষয়গুলোকে উঠে আসতে দেখা যায়। যেমন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ হচ্ছে একটি ট্র্যাজেডি নাটক, যেখানে নীলকরদের অত্যাচারে সাধারণ মানুষের জীবনযাপন কেমন ছিল সেই বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা নাটকের আরেকটি প্রকার লক্ষ্য করি কমেডি নাটক, অর্থাৎ হাস্যরস, মানবীয় ত্রুটি, এই বিষয়গুলো উঠে আসে। এরপর প্রহসন আমরা লক্ষ্য করি সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক, যেটি মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা, দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো, এই নাটকগুলোতে আমরা লক্ষ্য করেছি। আমরা একটি মন্তব্য দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইস্কান্দার লিখেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ জানাচ্ছি।
স্ক্রিন দেখা যাচ্ছে না মন্তব্য করেছেন। আমরা স্ক্রিন যখন আমরা সমস্যা মনে করব তখন আমরা মন্তব্যে জানাবো। আমরা জুম করে স্ক্রিনটি আরো স্পষ্ট করে দেখানোর চেষ্টা করব। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যকর্ম এবং তাদের উপজীব্য সম্পর্কে। আমরা গল্প সম্পর্কে আলোচনা করেছি। গল্প হচ্ছে প্রেম কাহিনী হতে পারে, সামাজিক গল্প হতে পারে, অতি প্রাকৃত কাহিনী হতে পারে। এই প্রেম কাহিনীর যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ভালোবাসার গভীরতা ও সংঘর্ষ, এগুলোকে আমরা প্রেম কাহিনী বলি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি রোমান্টিক ধাঁচের উপন্যাস আমরা জানি। সামাজিক গল্প, সমাজের নানাবিধ দিকগুলো এই সামাজিক গল্পে উঠে আসে। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি। অতিপ্রাকৃত কাহিনী হিসেবে আমরা কতগুলো অলৌকিক ঘটনা লক্ষ্য করি, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়। এরপর উপন্যাসের মধ্যে আমরা তিনটি শ্রেণী লক্ষ্য করি। একটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, যেমন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। এরপর রয়েছে সামাজিক উপন্যাস, যেমন সামাজিক উপন্যাসে আমরা লক্ষ্য করি সমাজের নানা রূপ সংঘাত এই বিষয়গুলো উঠে আসে, যেটি তারাশঙ্করের গণদেবতা উপন্যাসে আমরা লক্ষ্য করি। এবং লক্ষ্য করি রোমান্টিক উপন্যাস, যেখানে প্রেম ও আবেগের বিষয়ে কথা বলা হয়েছে, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস একটি বিখ্যাত উপন্যাস, যেখানে প্রেম ও আবেগের বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর যদি আমরা প্রবন্ধ সম্পর্কে বলি, প্রবন্ধে আমরা দুটি বিষয় লক্ষ্য করি। একটি হচ্ছে তাত্ত্বিক প্রবন্ধ আর একটি হচ্ছে সমালোচনামূলক প্রবন্ধ। এই তাত্ত্বিক প্রবন্ধে আমরা লক্ষ্য করি সামাজিক, রাজনৈতিক এবং সাহিত্য বিষয়ক বিশ্লেষণ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নামে যে প্রবন্ধটি রয়েছে সেখানে আমরা এ ধরনের বিশ্লেষণ পাই। আমরা সমালোচনামূলক প্রবন্ধগুলোতে সাহিত্যকর্মের মূল্যায়ন দেখতে পাই, সাহিত্যকর্মের পর্যবেক্ষণ দেখতে পাই। এখানে যেমন উদাহরণ হিসেবে আমরা সুধীন্দ্রনাথ দত্তের রচনাগুলো বা প্রবন্ধগুলোকে আমরা উল্লেখ করতে পারি। এরপর রয়েছে রম্য রচনা। রম্য রচনা আবার দুই ধরনের, একটি হচ্ছে হাস্যরসাত্মক আর একটি হচ্ছে ব্যঙ্গাত্মক। হাস্যরসাত্মক হচ্ছে দৈনন্দিন জীবনের মজার কাহিনীগুলো নিয়ে যে রচনাটি হয় সেটিকে আমরা বলি হাস্যরসাত্মক রম্য রচনা। এরপর হতে পারে ব্যঙ্গাত্মক। ব্যঙ্গাত্মক বলতে বোঝানো হয়েছে সমাজের দোষ ত্রুটিগুলো একটু রূপক ভাবে উপস্থাপন করা হয় এই ব্যঙ্গাত্মক উপন্যাসে। আমরা আরেকটি মন্তব্য দেখতে পাচ্ছি, মোহাম্মদ নাইম ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নাইম। কেমন লাগছে ক্লাস, আর কোথা থেকে ক্লাস করছো জানাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ। আরো যারা ক্লাসে যুক্ত হলে উপকৃত হবে বলে তোমরা মনে করো, তাদের জন্য তোমরা ক্লাসের লাইভ ভিডিওটি নিজেদের ওয়ালে শেয়ার করবে, যাতে অন্যরাও দ্রুত যুক্ত হতে পারে। আমরা এরপর আমাদের টপিক ডিটেইলসে একটি ছক উল্লেখ করেছি, যে ছকটি তোমরা লক্ষ্য করবে তিনটি কলাম রয়েছে এই ছকের, রচনার নাম, লেখকের নাম এবং রয়েছে শ্রেণী বা উপজীব্য। এখানে আমরা বিখ্যাত বাংলা সাহিত্যের যে সাহিত্যকর্মগুলো রয়েছে, যেমন প্রথমে আমরা উল্লেখ করেছি অশনি সংকেতের কথা, যেটি একটি বিখ্যাত রচনা, যিনি রচনা করেছেন তার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই অশনি সংকেতটি কোন বিষয়ের উপর, কোন ঘটনার উপর, কোন সময়ের উপর আলোচিত হয়েছে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1350 সালে যে দুর্ভিক্ষ হয়, সেই দুর্ভিক্ষের বিষয়টি প্রেক্ষিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন অশনি সংকেত, সেই বিষয়টি আমরা এখানে এভাবে উপস্থাপন করেছি। এরপর রয়েছে অর্কেস্ট্রা, যেটি সুধীন্দ্রনাথ দত্তের লেখা, যার উপজীব্য হচ্ছে বিগত জীবনের স্মৃতিচারণা। মানে এখান থেকে একজন শিক্ষার্থী একই সাথে তিনটি বিষয় সম্পর্কে জানতে পারবে। একটি হচ্ছে রচনার নাম, রচনাটির রচয়িতাকে, সেই সাথে জানতে পারবে ওই রচনাটি কোন বিষয়ের উপর রচিত হয়েছে। মন্তব্য পেয়েছি নাইম ইসলামের। নাইম ইসলাম লিখেছে ওকে স্যার, অনেক ভালো স্যার, এবং মন্তব্য করেছে আমি শেরপুর থেকে। ধন্যবাদ নাইম ইসলামকে। সেই সাথে অন্য যারা যুক্ত হলে উপকৃত হবে তাদেরকেও যুক্ত করবে। আমরা চাই তোমাদের মন্তব্যগুলো আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে, আমাদের এই উদ্যোগকে আরো বেশি অব্যাহত রাখবে। আমরা বলছিলাম গুরু ক্লাবের অ্যাপটির কথা, যে অ্যাপটির ধারাবাহিকতা আমরা একটু আগে দেখেছি। আমরা তোমাদের সুবিধার জন্য যারা এইমাত্র যুক্ত হয়েছে তাদের দেখার সুবিধার্থে আমরা আবার একটু দেখাতে চাচ্ছি গুরু ক্লাবের অ্যাপের এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে তোমরা দেখতে পাচ্ছ গুরু ক্লাব অ্যাপের 4টি স্ক্রিন রয়েছে। বাম পাশের স্ক্রিনটি হচ্ছে প্রথম স্ক্রিন। এখান থেকে একজন শিক্ষার্থী প্রথমে দেখতে পাবে গুরু ক্লাবের প্রথম পৃষ্ঠা এটি। 2 নম্বর স্ক্রিনটি হচ্ছে এটি, যেখান থেকে গুরু ক্লাবের
প্রত্যেকটি শিক্ষার্থী কার্ডগুলো দেখতে পাবে এবং প্রত্যেকটি কার্ডে প্রবেশ করলে এরকম কন্টেন্ট দেখতে পাবে, যে কন্টেন্ট প্রত্যেকটিতে ডান পাশে এই রিড অপশনে ক্লিক করলে শিক্ষার্থী টপিক ডিটেলসে যেতে পারবে। এই 4 নম্বর পেজে গিয়ে সে বইয়ের মতো করে, বইয়ের পৃষ্ঠার মতো করে তার মূল তথ্যগুলো, আমাদের বাছাইকৃত তথ্যগুলো সে পড়তে পারবে। এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস সম্পর্কে কথা। আমরা বলছিলাম যে বিষয়টি সেটি হচ্ছে এভাবে আমরা একটা ছক দেখতে পাবো, যে ছকের মধ্যে আমাদের বাংলার রচনা এবং রচনার উপজীব্যগুলো আমরা ধারাবাহিকভাবে দেখতে পাবো। এবং তোমাদেরকে এই বিষয়টি আমি বরাবরই বলি এবং আশ্বস্ত করতে চাই, আশ্বস্ত করতে পারি, সেটি হচ্ছে তোমরা যদি গুরু ক্লাবের এই কন্টেন্ট গুলো লক্ষ্য করো এবং এখান থেকে তোমরা যেভাবে সাজানো গোছানো নোট আকারে তোমরা বিষয়গুলো পাবে, এটি আর অন্য বাজারের কোনো বই থেকে তোমরা এভাবে পাবে না। সেই সাথে আমরা তোমাদের পরামর্শ নিয়ে, আমরা তোমাদের অভিযোগ নিয়ে যেভাবে নিজেদেরকে সংশোধন করে ফেলবো, যেভাবে নিজেদেরকে পরিমার্জিত করে ফেলবো, এভাবে তোমরা এই সুবিধাটি অন্য কোনো প্রকাশনী বা বাজারের গতানুগতিক অন্য কোনো প্রস্তুতিতে প্ল্যাটফর্মে সেই সুযোগটি তোমরা পাচ্ছ না। এরপর আমরা আলোচনা করব যে বিষয়টি, সেটি হচ্ছে গ্রন্থ ও চরিত্র। তোমরা জানো যে বাংলা সাহিত্য নয় শুধু, যে কোনো সাহিত্য রচনার ক্ষেত্রে সাহিত্যিককে বিভিন্ন চরিত্রের সৃষ্টি করতে হয়, যে চরিত্রগুলোর উপর ভিত্তি করে একটি সাহিত্যের ঘটনাক্রম পরিচালিত হতে থাকে, চলতে থাকে। এখানে আমরা যেভাবে উল্লেখ করেছি, তোমরা টপিক ডিটেলসে গেলে দেখতে পাবে। প্রথমে আমরা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যেটি রয়েছে দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্রের লেখা। এই দুর্গেশ নন্দিনীর বিষয় কি সেটি উল্লেখ করেছি। দুর্গেশ নন্দিনীর বিষয় হচ্ছে প্রেম ও ইতিহাস। সেই সাথে দুর্গেশ নন্দিনী উপন্যাস কোন কোন চরিত্রের ভিত্তিতে পরিচালিত হয়েছে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। এখানে দুর্গেশ নন্দিনী হচ্ছে নায়িকার নাম, নবকুমার নায়কের নাম এবং আরেকটি চরিত্রের নাম আহিরণ। এইভাবে আমরা কপালকুণ্ডলা সম্পর্কে উল্লেখ করেছি। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্স ধর্মী উপন্যাস। এখানের বিষয়বস্তু হচ্ছে সামাজিক সংস্কারের সাথে অপরিচিতা নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং সমাজ জীবনের, সমাজ বন্ধনের যে দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে সে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। আমরা চরিত্রগুলোর কথা উল্লেখ করেছি। এখানে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কপালকুণ্ডলা, নবকুমার ও ব্রাহ্মণ সাধু। এভাবে আনন্দমঠ সম্পর্কে বলা হয়েছে। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস গোরা, চোখের বালি, বাইরে এই উপন্যাসগুলোর উল্লেখযোগ্য চরিত্র এবং উপন্যাসের মূল বিষয়বস্তু কি সেটিকে আমরা খুব সংক্ষেপে তোমাদের জন্য উপস্থাপন করেছি। এখানে তোমরা একই সাথে শরৎচন্দ্রের যে বিখ্যাত উপন্যাস দেবদাস, পথের দাবি এবং সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালু, যেটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যক্রমভুক্ত, হুমায়ুন আহমেদের বিখ্যাত প্রথম উপন্যাস নন্দিত নরকে, এবং শঙ্খনীল কারাগার মাইকেল মধুসূদন দত্তের লেখা শর্মিষ্ঠা, পদ্মাবতী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত নাটক ডাকঘর, রক্তকরবী এবং দীনবন্ধু মিত্রের লেখা নাটক নীলদর্পণ, এবং ছোট গল্প রয়েছে। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কাবুলিওয়ালা, চরিত্র হচ্ছে রহমত, পোস্টমাস্টার চরিত্র হচ্ছে পোস্টমাস্টার এবং রতন, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প প্রাগৈতিহাসিক চরিত্র হচ্ছে আদিম মানব সমাজ। এই বিষয়গুলোকে আমরা উল্লেখ করেছি শুরুতে। তারপর আমরা একটি ছকের মধ্যে গ্রন্থকার, গ্রন্থ এবং চরিত্রগুলোর নাম উল্লেখ করেছি, যেখান থেকে আমরা বরাবরই প্রশ্ন আসতে দেখি। বাংলা সাহিত্য মানেই এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে এবং তোমাদের প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে আমরা এই বিষয়গুলোকে টপিক ডিটেলসে নিয়ে এসেছি। আমরা যাদেরকে অনলাইনে পাচ্ছি তাদের কাছ থেকে মন্তব্য আশা করছি যে তোমরা কোন চরিত্র সম্পর্কে, বাংলা সাহিত্যের কোন চরিত্রটির কথা তোমাদের এখন পর্যন্ত মনে আছে, কোন চরিত্রের কথা একজন শিক্ষার্থীর জানা উচিত, বাংলা সাহিত্যের কোন চরিত্রটি তোমার নিজের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়, সেটি তোমরা এখন মন্তব্য করে জানাবে। বাংলা সাহিত্যের কোন চরিত্রটি তোমাদের কাছে উল্লেখযোগ্য মনে হয়। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ধারাবাহিকভাবে যেটি আসছে সেটি হচ্ছে পংক্তি ও উদ্ধৃতি। অর্থাৎ আমরা যখন কোন কবিতা পড়ি, কবিতার যে লাইন, কবিতার যে লাইনগুলো আমরা পড়ি, সেগুলোকে বলা হয় বাংলায় পংক্তি। যেমন বিখ্যাত পংক্তি রয়েছে, এই পংক্তিগুলো পরীক্ষায় আসতে দেখা যায়। যেমন পংক্তির একটি অংশ দেয়া থাকলো, দিয়ে বললো যে এটি কোন কবিতার লেখা অথবা এটি কোন কবির লেখা, এভাবে প্রশ্ন হতে দেখি। আমরা এটিকে একটা ছকের মাধ্যমে উপস্থাপন করেছি। ছকে দুইটি কলামে আমরা উল্লেখ করেছি, বাম পাশে পংক্তি বা উদ্ধৃতি, ডান পাশে আমরা কোন লেখকের লেখা সেটি উল্লেখ করেছি।
প্রথমে আমরা দেখিয়েছি যে বাঁচতে হলে লাঙ্গল ঘরবে আবার এসে গায়, এটি কার লেখা? যদি প্রশ্ন হয় তাহলে উত্তর হবে শেখ ফজলুল করিম। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও, একটি বিখ্যাত কবিতার লাইন। এটি লিখেছেন কামিনী রায়। তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কবিতার যে পংক্তিগুলো সেগুলো পাবে, সেই সাথে ওই কবিতার কবি কে সেই বিষয়গুলো এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে আমরা যে ছকটি উল্লেখ করেছি এই ছক থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ার পর তারপরের অংশে আমরা যে বিষয়টি দেখিয়েছি সেটি হচ্ছে ছকের বাইরেও আমরা অনেক প্রশ্ন এই জায়গা থেকে আসতে দেখি। তাই আমরা এখানে ধারাবাহিকভাবে ক্রমিক নম্বর অনুসারে আমরা অনেকগুলো তথ্য এখানে যুক্ত করেছি। তোমরা এখান থেকে মোট 115টি পংক্তি সম্পর্কে, ছকের বাইরেও 115টি পংক্তি সম্পর্কে তোমরা ধারণা পাবে, যেখানে ওই পংক্তি এবং পংক্তিটির উৎস কোথায়, পংক্তিটি ঠিক কোন সাহিত্যকর্মের থেকে নেওয়া হয়েছে সেই বিষয়টিও তোমরা জানতে পারবে। আমরা শেষের যে পংক্তিটি রয়েছে সেটি উল্লেখ করছি, যাকে বিয়ে করেছি সে কলস প্রতিদিনের তৃষ্ণা মিটাই, কিন্তু এতে স্নান করা যায় না, আর যাকে ভালোবাসতাম সে কলস তাতে স্নান করা যায় কিন্তু বাড়ি আনা যায় না। এটি কার লেখা? উত্তর হচ্ছে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর এটি উনি লিখেছেন একটি বিখ্যাত উপন্যাসে, রোমান্টিক উপন্যাস। উপন্যাসটির নাম হচ্ছে শেষের কবিতা। তোমাদের কাছে জানতে চাচ্ছি শেষের কবিতা উপন্যাসের নায়ক এবং নায়িকার নাম কি? যাদের জানা আছে তারা দ্রুত মন্তব্য করবে, তোমাদের কাছে মন্তব্য আশা করছি। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ধারাবাহিকভাবে যেটি আসছে সেটি হচ্ছে কাব্যগ্রন্থ ও কবিতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা বাংলা সাহিত্যের, যে জায়গা থেকে বরাবরই কোনো না কোনো প্রশ্ন আমরা হতে দেখি, বিভিন্ন ভাবে এই অংশ থেকে প্রশ্ন হয়। তাই আমরা একেবারে শুরু থেকে বাংলা সাহিত্যে কবিতার ক্রমবিকাশ, কবিতার ইতিহাস সম্পর্কে আমরা শুরুতেই উল্লেখ করেছি, অর্থাৎ চর্যাপদ থেকে শুরু করেছি, কারণ চর্যাপদকে আমরা বলি বাংলা সাহিত্যের প্রাচীনতম কাব্য। এবং এরপর আমরা যে কাব্য বলি, যেটিকে আমরা পদাবলী বলি বা বৈষ্ণব পদাবলী বলি, মধ্যযুগে এই চৈতন্য আন্দোলনের সময় ভক্তি ও প্রেম ভিত্তিক যে কাব্যের বিকাশ ঘটেছে বা পদাবলীর কথা আমরা বলি, এই পদাবলী সম্পর্কে আমরা উল্লেখ করেছি। আমরা মধ্যযুগের মঙ্গল কাব্য সম্পর্কে তথ্য দিয়েছি। এখানে আধুনিক যুগের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আধুনিক কাব্যের সূচনা করেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাকে একটি অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন, যেটি আমরা জানি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো নাম আমরা এবং কবির নাম সহ উল্লেখ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, সেই সাথে সুকান্তের ছাড়পত্র, শামসুর রহমানের প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। এভাবে আমরা উল্লেখযোগ্য কবিতাগুলোর কবিতা, কবি, কাব্যগ্রন্থ এবং প্রকাশকাল, এই তিনটি কলামে আমরা একটি ছক উল্লেখ করেছি, যে ছকের মধ্যে তোমরা পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কবি কাহিনী, এটি প্রকাশের সাল হচ্ছে 1878। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, যেটি ইংরেজিতে অনুবাদের কারণে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন, এটি প্রকাশিত হয়েছে 1910 সালে। কাজী নজরুল ইসলামের লেখা প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যেটি প্রকাশিত হয়েছিল 1922 সালে, এবং সঞ্চিতা তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটি প্রকাশিত হয়েছে 1925 সালে। আমরা এইভাবে একটি ছকের মধ্যে এই তথ্যগুলো তোমাদের জন্য উপস্থাপন করেছি। এরপর আমি এই তো নাইম ইসলামের মন্তব্য পেয়েছি। নাইম ইসলাম মন্তব্য করেছে যে শেষের কবিতা উপন্যাসের নায়ক এবং নায়িকার নাম জানতে চেয়েছিলাম, লিখেছে অমিত রায় ও লাবণ্য। অনেক ধন্যবাদ নাইম ইসলামকে সঠিক উত্তর প্রদানের জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী ধারাবাহিক আলোচনায় আমরা কাব্য ও কবিতার পর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মহাকাব্য ও ছোট গল্প। আমরা জানি মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে মহাকাব্য সবচেয়ে বড় কবিতা, অর্থাৎ দীর্ঘ কবিতাকে আমরা বলছি মহাকাব্য। এটি কাব্যের ধাঁচে হলেও এটি বিস্তারিত ঘটনাকে তুলে ধরে, এটি ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে, যুদ্ধ, দ্বন্দ্ব, এই বিষয়গুলোকে নিয়ে মহাকাব্য লেখা হয়েছে। আমরা দেখেছি এটির 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি দীর্ঘ কবিতা, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৌরাণিক বা ঐতিহাসিক প্রেক্ষাপট থাকবে এবং গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনা থাকবে, উপমা ও অলংকারের ব্যবহার থাকবে, যেগুলো বিভিন্ন রূপকের মাধ্যমে, অলংকারের মাধ্যমে কবি
তার মহাকাব্যে বিভিন্ন ঘটনাকে উপস্থাপন করেছেন। মহাকাব্যের জনক বলা হয় হোমারকে। তোমরা জানো গ্রিক সাহিত্যে হোমারকে মহাকাব্যের জনক বলা হয়। তার রচিত ইলিয়াড এবং ওডিসি হচ্ছে মহাকাব্যের প্রথম নিদর্শন, যেখান থেকে পরবর্তীতে ইংরেজি সাহিত্যে আমরা অনেকগুলো মহাকাব্য লক্ষ্য করি। তারই ধারাবাহিকতায় বাংলা সাহিত্যে এসেও আমরা মহাকাব্যের ছোঁয়া পাই। মহাকাব্য থেকে আমরা বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা ঐতিহাসিক ঘটনাগুলো জানতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বলেছি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য, যেটি বাংলা সাহিত্যের বাংলা মহাকাব্যের প্রথম সার্থক রূপ বলতে পারি আমরা। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য আরো মহাকাব্য রয়েছে, যেমন মহাশ্মশানের কথা তোমরা শুনবে, কায়কোবাদের লেখা। এছাড়াও পদ্মাবতীর কথা আমরা জানি। পদ্মাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন মুসলিম কবিতার একটি মহাকাব্যিক নিদর্শন, যেটি মধ্যযুগের মুসলিম কবি আলাউলের লেখা। এরপর শাহ মোহাম্মদ সগীরের লেখা ইউসুফ জুলেখা। আমরা মহাকাব্যের একটি ছক উল্লেখ করেছি, যেখানে রচয়িতা আমরা উল্লেখ করেছি বাল্মীকি। তার রচিত মহাকাব্য হচ্ছে রামায়ণ। এটি সংস্কৃত ভাষায় রচিত। এর প্রথম বাংলা অনুবাদক কৃত্তিবাস এবং প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। যে তথ্যগুলো আমাদের জানলে আমরা বিসিএস প্রিলিমিনারি সহ যে কোনো পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারবো। তোমাদের জানার সুবিধার্থে আবার একটু দেখাতে চাচ্ছি যে আমরা আসলে কোন বিষয় নিয়ে কথা বলছি, কোথায় কথা বলছি। এখন যারা যুক্ত আছো তারা একটু লক্ষ্য করবে, এখানে মূলত আমরা 4টি পৃষ্ঠা দেখতে পাচ্ছি। এই 4টি পৃষ্ঠায় আমরা সবার বাম পাশে দেখতে পাচ্ছি গুরু ক্লাব অ্যাপ এর হোম পেজটি। এরপরে যে পেজটি আমরা দেখতে পাচ্ছি, যে কোর্সটিতে আমরা পড়াশোনা করি, সেই কোর্সে প্রবেশের পর আমরা ডান পাশের ইন্টারফেসটি পাবো। এখানে যে কার্ড সম্পর্কে আমরা পড়াশোনা করব, সেই কার্ডের যদি আমরা ক্লিক করি তাহলে আমরা 3য় পৃষ্ঠাটিতে যেতে পারবো। এরপর সেখান থেকে আমরা যদি রিড অপশনে ক্লিক করি তাহলে আমরা 4র্থ অপশনে যেতে পারবো। তোমরা গুরু ক্লাব অ্যাপের এরকম বৈশিষ্ট্য সম্পর্কে জানো। গুরু ক্লাব অ্যাপটি এমন ভাবে কার্ডগুলোকে সাজিয়েছে যেখান থেকে তোমরা একই সাথে প্রত্যেকটি কার্ড সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি সেই কার্ড সম্পর্কে তুমি যখন ভালো একটি দখল তোমার চলে আসবে, সেই কার্ড থেকে যখন তুমি ভালো তথ্য তুমি পেয়ে যাবে, সেইখান থেকে জানার পর তুমি পরবর্তীতে কার্ডগুলোতে গেলে তোমার জন্য ওই বিষয়টি সম্পর্কে জানা হবে। আমরা মন্তব্য পেয়েছি, মাহবুবুর রহমান লিখেছেন, স্যার সরকারি উপজেলা শিক্ষা অফিসার পদে পরীক্ষার জন্য কি কোনো সাজেশন বা ক্লাস নেবেন? আমাদের ধারাবাহিক পরিকল্পনায় এই বিষয়টি আছে। আমরা এখান থেকেও আমরা যে ক্লাসগুলো এখন আমরা করছি বা যে কন্টেন্টগুলো আমরা আমাদের অ্যাপের মধ্যে আমরা সাজিয়েছি, সেই কন্টেন্টগুলো থেকে একজন শিক্ষার্থী শুধু উপজেলা শিক্ষা অফিসার নয়, যে কোনো চাকরির জন্য বিসিএস থেকে শুরু করে প্রাইমারি বা নিবন্ধন এবং উপজেলা শিক্ষা অফিসার পদে বা এ ধরনের যে কোনো চাকরির জন্য একজন শিক্ষার্থী এই জায়গাগুলো থেকে উপকৃত হতে পারবে। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুবুর রহমান। আমরা বলছিলাম মহাকাব্য সম্পর্কে। আমরা অনেকগুলো মহাকাব্যের নাম এবং মহাকাব্যের প্রকাশের সাল এবং মহাকাব্যের প্রকাশকাল, এই বিষয়গুলোকে আমরা একটি ছকের মধ্যে উপস্থাপন করেছি। তারপর রয়েছে ছোট গল্প। ছোট গল্প তোমরা জানো যে সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট, এটি হচ্ছে ছোট গল্পের একটি বৈশিষ্ট্য। এছাড়াও চরিত্র ও কাহিনীর গভীরতা থাকে। একজন পাঠক যখন ছোট গল্প পড়বে তখন এই ঘটনার গভীরতায় সে প্রবেশ করবে, সে আবিষ্ট হতে থাকবে, মহাবিষ্ট থাকবে। সে ওই জায়গা থেকে নিজেকে বের করতে পারবে না, নিজেকে সে ওই গল্পের ওই ঘটনার একটি অংশ ভাবতে থাকবে। এখানে মানবিকতা থাকবে, বস্তুবাদ থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছোট গল্পের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটি হচ্ছে শেষে গিয়ে ছোট গল্পে একটি বিশেষ ধরনের চমক থাকবে, যেটি পাঠককে ওই গল্প পড়ার জন্য তার সার্থকতা খুঁজে দিবে। আমরা বাংলা ছোট গল্পের জনক হিসেবে জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলা সাহিত্যে ছোট গল্পকে সার্থক জায়গাতে নিয়ে গিয়েছেন। ছোট গল্পের যে সামাজিক প্রভাব, সেই সামাজিক প্রভাবে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা উপস্থাপন করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো ছোট গল্প, প্রেম সম্পর্কিত ছোট গল্প রয়েছে, যেমন শেষ কথা, মধ্যবর্তিনী, সমাপ্তি, নষ্টনীর, এক রাত্রি। এগুলো আমরা জানি। সমাজ সম্পর্কিত ছোট গল্প রয়েছে, যেমন জুটি, হৈমন্তী, পোস্টমাস্টার, দেনা পাওনা, খোকা বাবুর প্রত্যাবর্তন, কাবুলিওয়ালা। আবার অতি প্রাকৃত কিছু গল্প রয়েছে, যেমন ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, নিশীথে, জীবিত মৃত। এই
বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ছোট গল্প। এছাড়াও শরৎচন্দ্রের লেখা ছোট গল্প উল্লেখযোগ্য, যেমন মন্দির, মহেশ, মেজদিদি, মামলার ফল, বিলাসী। এছাড়াও কাজী নজরুল ইসলামের লেখা ছোট গল্প রয়েছে, যেমন বাউন্ডুলের আত্মকাহিনী, তার প্রথম প্রকাশিত বা রচিত গল্প। এছাড়াও রয়েছে রিক্তের বেদন, শিউলিমালা, পদ্ম গোখরা। এই জায়গাগুলোতে তিনি ছোট গল্পের সাথে বাঙালি পাঠকদেরকে পরিচিত করেছেন। এছাড়াও দক্ষিণারঞ্জন মিত্রের কথা আমরা জানি, যিনি ঠাকুরমার ঝুলি এবং ঠাকুরদাদার ঝুলি নামে ছোটদের জন্য গল্প রচনা করেছেন। এটি বাংলা সাহিত্যের অন্যতম একটি সাহিত্যকর্ম। এছাড়াও শওকত ওসমানের লেখা জন্ম যদি তব বঙ্গে, এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ছোট গল্প। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, পিজরা পোল, প্রস্তর ফলক, এগুলো হচ্ছে শওকত ওসমানের লেখা উল্লেখযোগ্য ছোট গল্প। এছাড়াও প্রভাত কুমার মুখোপাধ্যায়, শহীদুল জহির, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, সুবোধ ঘোষ সহ অনেকেই বাংলা সাহিত্যকে যারা ছোট গল্প লিখে সমৃদ্ধ করেছেন, তাদের ছক আমরা তাদের সাহিত্যকর্মের নাম সহ উল্লেখ করেছি, যেটি আমাদের টপিক ডিটেলসে গেলে আমরা দেখতে পাবো। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা বাংলা সাহিত্যের আলোচনার জন্য, জানার জন্য, পড়ার জন্য এবং সাহিত্যকে উপভোগ করার জন্য। সেটি হচ্ছে উপন্যাস। উপন্যাসের যদি আমরা ইতিহাস বলি, তাহলে প্রথম উপন্যাস লেখার প্রচেষ্টা ছিল আলারের ঘরের দোলাল, যেটি লিখেছেন পিরিচাঁদ মিত্র। এটির প্রকাশ কাল হচ্ছে 1857। এখানে আমরা এই উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনীটি উল্লেখ করেছি, আমরা এর সামাজিক প্রভাব উল্লেখ করেছি। তারপর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, আমি আগেও বলেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনীর প্রকাশকাল 1865 সাল। এর কাহিনী এবং সামাজিক প্রভাবগুলো আমরা উল্লেখ করেছি। এবং এছাড়াও আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জানি আমরা বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য ঔপন্যাসিক, রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখযোগ্য ঔপন্যাসিক, আরো রয়েছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, হুমায়ুন আহমেদ, যিনি বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী মানুষদেরকে বাংলা উপন্যাস পড়ার জন্য, বাংলা লেখা, বাংলা সাহিত্য পড়ার জন্য মানুষদেরকে আকৃষ্ট করেছেন। তাদের উল্লেখযোগ্য কর্মগুলো সহ আমরা একটি ছকের মধ্যে এই ঔপন্যাসিক এবং উপন্যাসের নাম সম্বলিত যে ছকটি উপস্থাপন করেছি, যেটি একজন শিক্ষার্থীর জন্য একটি কার্যকরী, ফলপ্রসূ এবং উপযোগী একটি নোট হিসেবে আমরা উপস্থাপন করেছি, যেখান থেকে প্রত্যেক শিক্ষার্থী উপকৃত হতে পারবে, সুফল নিতে পারবে। এখানে এই ছকটিতে আমরা একই সাথে উপস্থাপন করেছি ঔপন্যাসিকের নাম, আমরা উপস্থাপন করেছি উপন্যাসের নাম এবং সেই সাথে রয়েছে উপন্যাসটির প্রকাশকাল। এখান থেকে তোমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবে এবং এই তথ্যগুলো তোমাদের পরীক্ষাতেও কাজে লাগবে, আমি এই বিষয়ে তোমাদেরকে আশ্বস্ত করতে পারি, নিশ্চয়তা দিতে পারি। এরপর হচ্ছে নাটক। বাংলা সাহিত্যে নাটক হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য জায়গা, যেখান থেকেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হতে দেখি। নাটকের সামাজিক প্রভাব আমরা উল্লেখ করেছি, যেমন বাংলা নাটকের সমাজের নানা সমস্যা, যেমন নারী অধিকার, ব্রিটিশ শোষণ, ধর্মীয় ভণ্ডামি এবং সামাজিক সংকটকে তুলে ধরা হয়েছে বিভিন্ন নাটকে। এই বিষয়গুলোকে একই সাথে সাহিত্য চর্চার পাশাপাশি মানুষকে সমাজ সচেতন করে তুলেছে, মানুষকে অধিকার সচেতন করে তুলেছে। এই বিষয়গুলোকে আমরা তো উল্লেখ করেছি। প্রথম বাংলা মৌলিক নাটক বলা হয় ভদ্রার্জুনকে, এটি লিখেছেন তারাচরণ শিকদার। আবার এই নাটকের পর এটিকে আমরা সার্থক নাটক বলতে পারি না। সার্থক নাটক প্রথম রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, যার নাম শর্মিষ্ঠা। প্রকাশের সাল হচ্ছে 1859। এরপর আমরা এই নাটকের কাহিনী সংক্ষেপে উল্লেখ করেছি, এর সামাজিক প্রভাব উল্লেখ করেছি। সেই সাথে আমরা আরো উল্লেখ করেছি মাইকেল মধুসূদন দত্তের আরো বিখ্যাত নাটক রয়েছে, যেমন পদ্মাবতী নাটকের কথা তোমরা জানো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কথা জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, রক্তকরবী, এগুলো কাজী নজরুল ইসলামের ধূপ ছায়া, সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু সহ আরো যে উল্লেখযোগ্য নাটকগুলো রয়েছে, যে জায়গাগুলো থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসতে দেখা যায়, সেগুলো শুরুতে উল্লেখ করার পর আমরা একটি ছকের মধ্যে আমরা অনেকগুলো তথ্য তোমাদের জন্য উপস্থাপন করেছি। সেখানে তারাচরণ শিকদার থেকে শুরু করে ডক্টর নীলিমা ইব্রাহিমের নাটক পর্যন্ত আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বাংলা নাটকের এই জায়গাতে, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে জায়গাগুলো থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসতে দেখা যায়, যে জায়গাগুলো একজন শিক্ষার্থীর জানা থাকা দরকার, সেই বিষয়গুলোর গুরুত্বের আলোকে আমরা এই কন্টেন্টটি সাজিয়েছি।
এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রবন্ধ, রম্য রচনা এবং ভ্রমণ কাহিনী। প্রথমে প্রবন্ধ হচ্ছে একজন সাহিত্যিকের যুক্তিভিত্তিক বিশ্লেষণ এবং তার নিজস্ব চিন্তার বহিঃপ্রকাশ। সেই সাথে বিষয়বস্তুকে সুনির্দিষ্টভাবে এবং তথ্য সমৃদ্ধভাবে প্রবন্ধে একজন প্রাবন্ধিক তার বিষয়বস্তুকে উপস্থাপন করবেন। সেই সাথে সাধারণত নৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বা শিক্ষামূলক বিভিন্ন ধরনের প্রবন্ধ আমরা দেখি, আমরা লিখি, আমরা পড়তে পারি। এরপর প্রবন্ধ সাহিত্যে জ্ঞানের সম্প্রসারণ ঘটায়, কারণ আমরা বলেছি প্রবন্ধে থাকবে তথ্যের বিন্যাস। তথ্যমূলকভাবে ওই বিষয়বস্তুকে যখন একজন প্রাবন্ধিক উপস্থাপন করবেন, সেখান থেকে পাঠক বিভিন্ন কিছু জানতে পারবে। তার জানার একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে প্রবন্ধ। এখানে কোনো কাল্পনিকতা থাকবে না, এখানে কোনো অবাস্তব কিছু থাকবে না। কাজেই এটি হচ্ছে একজন শিক্ষার্থীর, একজন পাঠকের শিখে নেয়ার জায়গা। এখান থেকে সে যদি কথা বলতে চায়, সে যদি জানতে চায়, প্রকৃত জ্ঞানের উৎস বলা যায় এই প্রবন্ধকে। বাংলা সাহিত্যে প্রবন্ধকারের মধ্যে উল্লেখযোগ্য আমরা উল্লেখ করেছি যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একই সাথে সমাজ সংস্কারক এবং এই সমাজটাকে সংস্কার করার জন্য উনি বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় যে উল্লেখযোগ্য প্রবন্ধগুলো রচনা করেছেন, সেই সময়ে তার লেখা প্রবন্ধগুলো তার সমাজ সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তার মধ্যে বেতাল পঞ্চবিংশতি অন্যতম। এবং আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা জানি, রবীন্দ্রনাথ ঠাকুরও তার বিভিন্ন ধরনের তার সব্যসাচী লেখা দিয়ে তার বিভিন্ন সাহিত্যকর্মের মধ্যে উনি প্রবন্ধকেও আলোকিত করেছেন, প্রবন্ধকেও সমৃদ্ধ করেছেন। আমরা সৈয়দ মুজতবা আলীর কথা জানি, যিনি প্রবন্ধে রসবোধ নিয়ে এসেছেন এবং গভীর চিন্তার মিশ্রণ করেছেন। আমরা এই প্রবন্ধগুলোর প্রাবন্ধিক কারা এবং তাদের উল্লেখযোগ্য প্রবন্ধগুলো কি কি সেগুলো সম্বলিত একটি ছক উল্লেখ করেছি। তাহলে আমরা এই প্রবন্ধ সম্পর্কে আমরা এই জায়গাটি থেকে ভালো একটি ধারণা গ্রহণ করতে পারবো। এবং সবশেষে রয়েছে বাংলা ছড়া ও গান। এই জায়গা থেকে তুলনামূলক কম প্রশ্ন আসতে দেখা যায়। তারপরেও আমরা বিগত বছরের প্রশ্নগুলো আমরা এখানে পাবো। এই বিগত বছরের প্রশ্নগুলো থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের নমুনাটি আমরা দেখতে পাবো। তাহলে আমরা যখন নিজেরা পড়বো, জানবো, আমরা যখন আমাদের নিজস্ব বিনোদনের জায়গাগুলো থেকে আমরা যখন গান শুনবো বা আমরা যখন ছড়া পড়বো বা জানবো, এই বিষয়গুলো থেকে আমরা মনে রাখার চেষ্টা করব যে কি ধরনের প্রশ্ন আসে। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা মন্তব্য করেছো, যারা শেষ পর্যন্ত যুক্ত আছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে যারা এই লাইভ ভিডিওটি দেখার জন্য আসবে। এবং আমাদের গুরু ক্লাব অ্যাপের যে পৃষ্ঠাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পৃষ্ঠাগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে গুরু ক্লাব অ্যাপটি ব্যবহার করব। প্লে স্টোরে এই অ্যাপটি ফ্রি আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ভাবে হার্টস সংগ্রহ করতে পারি। হার্টস সংগ্রহ করতে পারলে আমরা কন্টেন্ট গুলোতে যেতে পারবো এবং একজন শিক্ষার্থী এই প্যাকেজটির মাধ্যমে, এই কোর্সটির মাধ্যমে নিজেকে প্রস্তুত করার জন্য সম্পূর্ণভাবে সহায়ক হিসেবে যে জায়গাটি, যে প্ল্যাটফর্মটি বেছে নিতে পারে সেটি হচ্ছে গুরু ক্লাব অ্যাপ। তোমরা এখান থেকে উপকৃত হচ্ছ, আরো উপকৃত হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। সেই সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।